জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ও কিছু ব্যক্তির হামলায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথার হাড়, নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে। মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি দেখা দিয়েছে। এদিকে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান এবং এই ঘটনায় দায়ীদের উপযুক্ত শাস্তি দাবি করেন। আরও জানাচ্ছেন এসএম আরিফ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে, তবে তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী এবং কিছু দুষ্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত নূরের শারীরিক অবস্থা দেখতে ঢাকা মেডিকেল কলেজে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। পরে তিনি সাংবাদিকদের জানান, নূরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে। একই দিন ডাকসুর সাবেক ভিপিকে দেখতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। সে গণতন্ত্রের কথা বলেছে, আপনারা দেখেছেন সে কিভাবে যুদ্ধ করে ডাকসুর সভাপতি নির্বাচিত হয়েছিল এবং তা প্রতিটি কার্যক্রম এদেশের মানুষ জানে। তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। গণ অধিকারের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যা হয়েছে তারপরে গণ অধিকার নেতৃবৃন্দ নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে তারা তাদের অফিসের সামনে একটা প্রেস ব্রিফিংয়ের অপেক্ষা করছে। সেইখানে এসে কিভাবে পুলিশ এবং যৌথ বাহিনী এভাবে ধরনের হামলা করলো এবং সেই হামলার উদ্দেশ্য কী কিংবা কারা এই হামলার পেছনে দায়ী সেটা অবিলম্বে তদন্ত করা দরকার এবং যথার্থ তদন্ত করা দরকার। নুরুল হক নূরের চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, কেবল নূরের উপর হামলাই নয়, এই ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকেও আঘাত করেছে। ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে জানিয়ে বিবৃতিতে বলা হয়, প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, এই ঘটনায় জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে এর বিচার সম্পন্ন করা হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নুরুল হক নূরের উপর ন্যাক্কারজনক হামলার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে। হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এদিকে দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে রবিবার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত এবং এনসিপির সাথে বৈঠক করবেন। আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে মোবাইল ফোনে তিনি নূরের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার ইনজুর্ড নুরুল হক নূর কে ফোন দিয়েছিলেন। প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন, তারপরে নূরের সাথে কথাও হয়েছে, নূরের ওয়াইফ ধরেছিলেন। উনি তার সমবেদনা জানিয়েছেন। উনি নূর এবং নূরের সহকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। এটার টার্মস অফ রেফারেন্স এবং এটা আরও কোনো মেম্বার থাকবে কিনা এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং সমসাময়িক বিষয় নিয়ে রোববার বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন। 3টার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, সুচিকিৎসার জন্য প্রয়োজনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে নেওয়া হবে। গতকালের ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কিনা এটি তদন্ত কমিটি খতিয়ে দেখবে এবং আহত সবার জন্য সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন, বলেছেন যে বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হলে তাকে বিদেশেও পাঠানো হবে, উনি এটা বলেছেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কয়েকজন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। শনিবার সকালে ঢাকা মেডিকেলে সাংবাদিকদের সঙ্গে তিনি এই কথা বলেন। রাশেদ খান বলেন, গণ অধিকার পরিষদ গতকাল জাতীয় পার্টির অফিসে হামলা করতে যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী গণ অধিকার পরিষদের অফিসের সামনে এসে হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। নূরের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি আরও বলেন, তার নাক ফেটে গেছে, চোখে আঘাত লেগেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। হামলায় জড়িত ফেসবুকে ভাইরাল এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, মেরুন রঙের পোলো টি শার্ট পরা লোকটি কে? এছাড়াও এই হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা দায় এড়াতে পারেন না উল্লেখ করে রাশেদ খান বলেন, তার পদত্যাগ দাবি করছে। দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাওয়ার আহ্বানও জানান তিনি। নুরুল হক নূরকে দেখতে গিয়েছি, তিনি আইসিইউতে আছেন, এখনো পর্যন্ত তিনি আশঙ্কামুক্ত নন। নুরুল হক নূরকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। এই দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ধ্যায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। একদল বিক্ষোভকারী এই হামলা চালায়। তারা ভবনটির নিচ তলায় আগুন দেয়। সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যা 6টার দিকে একদল বিক্ষোভকারী জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এক পর্যায়ে কার্যালয়ের নিচ তলায় আগুন দেওয়া হয়। পরে পুলিশের জলকামান ব্যবহার ও লাঠি পেটা করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। জলকামান দিয়ে পুলিশ আগুন নিভিয়ে ফেলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। এদিকে ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। নূরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নুরুল হক নূর ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের উপর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। নূরের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব নুরুল হক নূর এবং কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখা। এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নেতাকর্মীরা বিক্ষোভ করেন। গণ অধিকার পরিষদের যে সকল সদস্যদের উপর হামলা করা হয়েছিল তার তদন্তপূর্বক একটা যথাযথ তাদের বিরুদ্ধে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং এই ঘটনা কেন ঘটলো, কাদের ইশারায় এই ঘটনা হলো, গণ অভ্যুত্থানের পরে কোন সাহসে এই ঘটনা হলো, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি জানতে চাই। আমাদের সরকারকে স্পষ্টভাবে তার জবাব দিতে হবে এবং আমি মনে করি সামনের বাংলাদেশ
বিনির্মাণে এই ধরনের ঘটনা আমরা কোনোভাবে প্রশ্রয় দিতে পারি না। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তারেক রহমান বলেন, নুরুল হক নূরের উপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, জাতি বর্তমানে একটি অত্যন্ত স্পর্শকাতর গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছে, যা প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। এই বিষয়ে সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে যে যা ঘটেছে তেমন অস্থিতিশীলতামূলক ঘটনা যেন আর ছড়িয়ে পড়তে না পারে এবং গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে। গত বছরের গণ অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই জয়ী হতে হবে। দেশকে অবশ্যই বেআইনি মবের শাসন এবং বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ হামলায় গুরুতরভাবে আহত করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বাদ-জোহর বাইতুল মোকাররম উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদী এই বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এর আগে শুক্রবার রাতে এক বিবৃতিতে দলের পক্ষ থেকে এই হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটি অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। আসাদুজ্জামান বলেন, জাতীয় পার্টি 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত দেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছে। জুলাই অভ্যুত্থানে দলটি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তবে জাতীয় পার্টি কেন পারবে না? জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যায় আমি জানি। উগ্রবাদ সৃষ্টি করে জাতিকে বিভক্ত করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ময়মনসিংহ সহ 12টি জেলার 34টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি। প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে ইলিয়াস মাতবরের রিপোর্ট। শনিবার ময়মনসিংহ সহ 12টি জেলার 34টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, বরং বৈধভাবে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর। বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়েও কথা বলেন তারেক রহমান। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। পাহাড় ও সমতলের উন্নয়নে 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে বলেও জানান তারেক রহমান। এছাড়া বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য নিয়োগ কিভাবে আরও সহজ করা যায় তা নিয়েও চিন্তা করবে। পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক
অর্থনৈতিক ও ধর্মকাজের অধিকার, নাগরিক অধিকার, জীবন, সম্ভ্রম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। ক্ষুদ্র কিংবা বৃহৎ জাতিগোষ্ঠীর প্রতি এটি আমাদের অঙ্গীকার। ইলিয়াস মাকবর, মাই টিভি, ঢাকা। জিন্দাবাদ। আগামী ফেব্রুয়ারি নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। কেউ নির্বাচনের বিরোধিতা করলে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। সকালে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, একটি লক্ষ্য নিয়েই সবাই সংস্কার করছে, যাতে এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম না হয়। তিনি বলেন, আগামী 2026 সালের রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নির্বাচন ঠেকাতে পারবে না। বাংলাদেশের মানুষ এখন যেভাবে নির্বাচনকে হয়ে গিয়েছে, সারা বাংলাদেশের নির্বাচনী আয়োজন চলছে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন সেই নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো দল বক্তব্য দেয়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গুম কমিশনের 90% সুপারিশ মাথায় রেখে গুম প্রতিরোধী আইনি কাঠামো তৈরি হচ্ছে। কারণ ফ্যাসিবাদী আমলে বিভিন্ন বাহিনীতে এজেন্সির পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গি লিস্ট বানিয়ে বলা হতো তাদের ছাড়া যাবে না। সেজন্য বর্তমান সরকার রাজনৈতিক হয়রানি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করছে। শনিবার গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। সেমিনারে গুমের শিকার ব্যক্তি এবং বিশিষ্ট ব্যক্তিরাও বক্তব্য রাখেন। আরও জানাচ্ছেন শিমুল খান। গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জবাবদিহিতার পথে গুমের শিকারদের স্মরণে দিন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে আইন উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা আদিলুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ গুম কমিশনের সদস্য ও গুমের শিকার ব্যক্তিরা গুম নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি, আর তারা অনেক বেশি সংগঠিত। এই গুমের ব্যাপারে দায়িত্ব ইনভেস্টিগেশন ক্ষমতা হিউম্যান রাইটস কমিশনকে দিব, ফলে হিউম্যান রাইটস কমিশন আইনটাও করতে হবে। এখন আমরা যদি একটা কমিশন আর হিউম্যান রাইটস কমিশন আর একটা গুম কমিশন ক্রেডিবল যদি স্ট্যাবলিশ করে না যাই, এই কাজটাকে আমরা পরে সরকার উপর রাখবো। উপদেষ্টা আদিলুর রহমান খান গুম বন্ধে তার মতামত তুলে ধরেন। বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, কিন্তু এইবারের 15.5 বছরের লড়াইটা ছিল অনেক দীর্ঘ এবং অনেক ভয়াবহ। গুম প্রতিরোধ শক্ত আইনি কাঠামো ও জবাবদিহিতার কথা তুলে ধরেন আলোচকরা। বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদেরকে এই আলোচনাটা শোনানোটা জরুরি, কারণ তাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে কি ঘটে গেছে এবং এটার বিচার না হলে বাংলাদেশে আবার কি আসতে পারে। এই জিনিসটা তাদেরকে জানানো অসম্ভব জরুরি। সেনাবাহিনীর অধিকাংশ অফিসারই জানতেন না যে কি হচ্ছে, আসলে কতটুকু হয়েছে। জিয়াউল হাসান কারো কথা শুনতেন না, অন্যান্য অফিসাররা জানে না। শেখ হাসিনা সে তো তার পেশিবাদী রেজিমে যা যা করেছিল তা তো আমরা জানি। গুম ছিল সবচেয়ে একটা বড় যে অপরাধ, তার মধ্যে একটা ছিল। বৈঠকে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান বক্তব্য রাখেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বিগত ফ্যাসিবাদী শাসনে গুম হওয়া সকলকে অনতিবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিটি গুমের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ইসলামী ছাত্র শিবির। বিকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় শিবির সভাপতি জাহিদুল ইসলাম অন্তর্বর্তী সরকারের কাছে ভিকটিমদের সন্ধান, জড়িতদের শাস্তি, পুনর্বাসন সহ 5 দফা দাবি জানান। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সভায় উপস্থিত ছিলেন দীর্ঘ 8 বছর গুম থেকে ফিরে আসা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি সহ গুমের শিকার পরিবারের স্বজনরা। স্মৃতিচারণ করেন দুঃসহ সময়ের। কাউকে না কাউকে প্রতিরোধ করতেই হবে, তো ভবিষ্যতে যেন এই ধরনের কোনো রকমের অপকর্ম না হয়, এই জন্য একটা ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। সরকারকে ভূমিকা রাখতে হবে,
বাহিনী প্রধান যারা আছেন এবং ভবিষ্যতে হবেন তাদেরকে এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় মনোবলের পরিচয় দিতে হবে। আল্লাহ এবং তার রসুলের আদেশের বাইরে আমরা কিছু করব না, এই দৃঢ়তা তাদের থাকতে হবে। যে আমার ভাই সহ যে 7 জন ভাই ছাত্র শিবিরে গুম আছে, এই ভাইদেরকে আপনি ফেরত দিন। আমার উপর অনেক বেশি নির্যাতন করে। এক পর্যায়ে তারা বলে যে কয়েকজনকে ধরে আমরা বলছি যে আমাকে বলতে হবে যে হ্যাঁ এরা এই হত্যার সাথে জড়িত। গুম হয়ে থাকবে এটা তো স্বাধীন দেশের ইতিহাস হতে পারে না, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ইতিহাস হতে পারে না। হাফেজ জাকিরের জীবিত এবং মৃত আমরা সংবাদ শুনতে চাই এবং যারা এই ন্যাক্কার কাজের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম অনতিবিলম্বে গুমের শিকারদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন। একটি পরিবারের জন্য কতটা কষ্টের এবং কতটা নির্মম হতে পারে যে তিনি তার সন্তান কি বেঁচে আছেন নাকি তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই তথ্যটুকু জানারও যে অধিকার, মৌলিক অধিকার, সেটাও তারা তাদের অধিকারটুকু পাচ্ছেন না। আপনার র্যাবেরা ক্লিয়ারলি বলতে পারে আমাদের ভাইরা কোথায় আছে। প্রত্যেকটি জায়গা থেকে আপনাদের থানার পুলিশ, এসআই, ওসিরাই বলতে পারবে আমাদের ভাইরা কোথায় আছে। এই সময় শিবির সভাপতি সরকারের কাছে ভিকটিমদের সন্ধান, পুনর্বাসন এবং এমন মানবতা বিরোধী অপরাধে জড়িতদের শাস্তি সহ 5 দফা দাবি জানান। 5টি দাবি আমি সরকারের কাছে উপস্থাপন করছি আজকের এই প্রোগ্রাম থেকে। 1, অনতিবিলম্বে গুম হওয়া সকলকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তাদের সঠিক অবস্থার তথ্য জানাতে হবে। 2, দ্রুত সময়ের মধ্যে প্রতিটি গুমের ঘটনার সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে। 3, বিগত ফ্যাসিস্ট আমলের সকল প্রকার আয়নাঘরের বিস্তারিত তথ্য জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। 11তম গ্রেডে বেতনসহ 3 দফা দাবি তুলেছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশে তারা এই দাবি করেন। অবিলম্বে দাবি না মানলে আমরণ অনশন সহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। আরও জানাচ্ছেন SM আরিফ। বেতন বৈষম্য সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। শিক্ষকরা জানান, দীর্ঘ সময়েও প্রাথমিক কনসালটেশন কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় হতাশ তারা। 2009 সাল থেকে অত্যাধিক পর্যন্ত যা আমাদের 17 বছর পর্যন্ত চাকরি করেও একই শিক্ষক একই পদে একই স্কেলে চাকরি করেছে। উচ্চতর গ্রেড এবং উন্নত স্কেল দুটো এক করে ফেলছে তারা। সহকারী শিক্ষক এন্ট্রি পদ 11তম গ্রেড এবং 10 এবং 16 বছর উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি দ্রুত সময়ের মধ্যে চালু করার এই বিষয়ে এই দাবিটা আমাদের প্রাণের দাবি। দ্রুত সময়ে দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান সহকারী শিক্ষকরা। 3টা দফা নিয়ে কাজ করছি, কোনো দফায় আজ পর্যন্ত আমাদের পালন করা হয় নাই। সেখানে আমরা আজকে মহাসমাবেশ করে সারা বাংলাদেশের শিক্ষকদেরকে এখানে উপস্থিত হতে বাধ্য হয়েছি। দাবি পূরণের দৃশ্যমান অবস্থায় আমাদের মনে হচ্ছে না, যে কারণে সহকারী শিক্ষকদের এই অবস্থানে যেতে হয়েছে। কবে যে আমাদের এই দুর্ভোগ এবং এই যে আমাদের অবস্থান এটা শেষ হবে আমি জানি না। আগামী 25 সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশনে বসার ঘোষণা দেয় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। SM আরিফ, মাই টিভি, ঢাকা। প্রসঙ্গ প্রবাস। মালয়েশিয়ায় এই প্রথম প্রবাসী বাংলাদেশিদের এই যাবৎকালের সবচেয়ে বড় আয়োজন বিডি এক্সপার্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2025-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও টেস্ট ম্যাচের সাবেক অধিনায়ক মমিনুল হক। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানান আয়োজক কমিটির সভাপতি সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক আলী আসগর মিলন, সহসভাপতি মবিন ভুইয়া, সহসভাপতি রাফিজ রহমান রাসেল, সহসভাপতি সোহাগ আহমেদ, পরিচালক হাফিজুর রহমান লিমন, বিডিএফসির অধিনায়ক ইকবাল হোসেন। আগামী 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর আমাদের বিডি এক্সপার্ট ক্রিকেট টুর্নামেন্ট 2025 শুরু হবে। টুর্নামেন্টে মালয়েশিয়ার বিখ্যাত 4টি মাঠে পরিচালিত হবে। 16টি দলের সকল খেলোয়াড়দের অংশগ্রহণে মমিনুল হক এবং আরও অতিথির উপস্থিতিতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।